আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে হাজির হয়েছি সেখানে একটি ইন্ট্রোভার্ট ছেলে আর গুন্ডি টাইপের মেয়ের গল্প দেখানো হয়েছে, যেখানে দুটি বিপরীত সত্তা এক অদৃশ্য সুতোয় বাঁধা থাকে, যেখানে বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে জন্ম নেয় এক অসাধারণ ভালোবাসার। তো চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। তবে তোমরা চাইলে আমার সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেখানেও আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার জিয়াংকে। সে এমন একজন ছেলে যার মধ্যে কোনো রকম ইমোশন দেখা যায় না, একদম ঠান্ডা নির্লিপ্ত স্বভাবের। আজ তার নতুন স্কুলের প্রথম দিন, তাই সে নিজের মার সঙ্গে গাড়িতে করে স্কুলে রওনা দেয়। অন্যদিকে আমাদের ফিমেল লিড রুইকে দেখানো হয় ওর আজকে স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছে, এই কারণে সে দৌড়ে রাস্তায় ছুটছিল সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য। এই সময় হঠাৎ করে রাস্তায় তার সঙ্গে জিয়াংয়ের ধাক্কা লাগে। রুই একটু হতভম্ব হয়ে যায়। সে জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? জিয়াং কোনো উত্তর দেয় না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে ছেলেটা তো ইন্ট্রোভার্ট টাইপের, তাই হুট করে কথা বলতে চায় না। রুই আর সময় নষ্ট না করে স্কুলের দিকে দৌড় দেয়। যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তাই সে স্কুলের দেয়াল টপকে ঢুকার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত স্যার তাকে দেখে ফেলে। সে সময় আমরা দেখি জিয়াংও ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। ওরও স্কুলে ঢুকার সময় দেরি হয়ে গিয়েছিল। স্যার দুজনকে একসাথে ধরে ফেলে। তবে আশ্চর্যের বিষয় হলো স্যার জিয়াংকে কোনো রকম শাস্তিই দেয় না, উল্টো রুইকে শাস্তি হিসেবে একটি অ্যাপোলজি লেটার লিখতে বলে। এই ঘটনাটা রুইয়ের জন্য বেশ অপমানজনক হয়ে দাঁড়ায়। তার তো মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, স্যার আমাকে শাস্তি দিলেন, কিন্তু জিয়াংকে কেন কিছু বললেন না? পরের দৃশ্যে দেখা যায় ক্লাসরুমের সবাই বসে পরীক্ষা দিচ্ছে। জিয়াং খুব দ্রুত এক্সাম শেষ করে উঠে চলে যায়। রুই তখনও প্রশ্নপত্র হাতে নিয়ে বসে থাকে, কিন্তু হঠাৎ করে তার প্রচন্ড খিদে পেয়ে যায়। খিদের কারণে সে আর এক্সাম না দিয়ে ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরবর্তীতে টিফিনের টাইম শেষ হয়ে গেলে রুই আবার স্কুলে ঢুকার চেষ্টা করে, তবে সে লুকিয়ে ঢুকার সময় হঠাৎ পা ফসকে পড়ে যায় আর সরাসরি গিয়ে পড়ে জিয়াংয়ের গায়ের ওপরে। জিয়াং হঠাৎ করে এমন ঘটনায় বিরক্ত হয়ে যায়। সে রুইয়ের ওপর রেগে ওঠে, কিন্তু তখনই তার চোখ পড়ে রুইয়ের গলায় থাকা একটা লকেটের দিকে। লকেটটা দেখে সে যেন এক মুহূর্তে থমকে যায়। সে চমকে ওঠে। রুই তখন চট করে উঠে সেখান থেকে চলে যেতে চাইলে জিয়াং তার হাত ধরে ফেলে। এতে রুই আরো রেগে যায় এবং কোনো কিছু না ভেবেই একটা ঘুষি মেরে বসে। কিন্তু ঠিক তখনই পিছন থেকে স্যার চলে আসে আর সে ঘুষিটা সরাসরি গিয়ে পড়ে স্যারের মুখে। ঘটনাটা দেখে সবাই তো একদম স্তব্ধ হয়ে যায়, আর স্যার তো রেগে পুরো আগুন হয়ে যায়। তিনি রুইকে আবারও শাস্তি হিসেবে এক সপ্তাহ ধরে পুরো স্কুল পরিষ্কার করার কাজ দিয়ে দেন। আর এখান থেকে আমাদের গল্পটা নিয়ে যায় একটি ফ্ল্যাশব্যাকে। সেখানে দেখা যায় ছোটবেলায় রুই আর জিয়াং একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব ছিল অটুট, কিন্তু সময়ের ব্যবধানে তারা একে অপরকে হারিয়ে ফেলে। পরদিন সকালে ক্লাসে টিচার ঘোষণা দেয় রুই আর জিয়াং দুজনকেই ইংলিশ ক্লাসের রিপ্রেজেন্টেটিভ বানানো হচ্ছে। জিয়াং ছিল চুপচাপ স্বভাবের ছেলে। টিচার অনেক বুঝিয়ে তাকে রাজি করাতে পেরেছিল, কিন্তু রুই তো প্রথমে রাজি হতে চায় না। তবে শেষ পর্যন্ত সেও টিচারকে না বলতে পারে না। ব্রেক টাইমে রুই ক্লাসে বসে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই জিয়াং চুপচাপ ক্লাসে ঢুকে। সে ধীরে ধীরে রুইয়ের দিকে এগিয়ে যায়। এখানে সে রুইয়ের কপাল থেকে চুলটা সরিয়ে দেয়, আর তখনই তার চোখ পড়ে একটি ছোট্ট দাগের উপর। এই চিহ্নটা দেখে জিয়াং নিশ্চিত হয়ে যায় এ মেয়ে আর কেউ নয়, বরং তারই শৈশবের সে পুরনো বন্ধু রুই। হঠাৎ করে রুইয়ের ঘুম ভেঙে যায়। সে সামনে জিয়াংকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রুই তার বাড়িতে। হঠাৎই তার ফোনে অচেনা কারোর কাছ থেকে একটি মেসেজ আসে। রুই তো একদমই চিনতে পারে না কে এ মানুষটা, তবু কৌতূহলবশত সে তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকে। পরদিন ক্লাসে হঠাৎ করেই টিচার রুইকে দাঁড় করিয়ে বলে, জিয়াং যেখানে পড়ে শেষ করেছে
সেখান থেকে আবারও রিডিং পড়তে। কিন্তু রুই তো জানিই না জিয়াং কোথায় শেষ করেছে, কারণ ক্লাসে সে তো মনোযোগী ছিল না। এই সময় জিয়াং এগিয়ে এসে রুইকে সাহায্য করে। তার ভিতরে তখন ভর করে পুরনো বন্ধুত্বের টান। তারপর একা বসে জিয়াং চিন্তা করতে থাকে, তুমি কিভাবে আমাকে ভুলে যেতে পারলে? আমরা তো একসময় একে অপরের সবচেয়ে কাছের বন্ধু ছিলাম। তারপর গল্প এগিয়ে যায় পরীক্ষার দিনে। সেদিন রুই বসেছিল জিয়াং এর ঠিক পিছনের সিটে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রুই বুঝতে পারে সে তো নিজের ইরেজার আনতেই ভুলে গিয়েছে। তাই সে জিয়াং এর কাছে রাবার চায়। জিয়াংও চুপচাপ নিজের রাবারটা এগিয়ে দেয়। পরীক্ষা শেষে রুইয়ের মনে পড়ে সে তো নিজের খাতায় নাম লিখতেই ভুলে গিয়েছে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। যাক, পরের দৃশ্যে রুই তার ফেরত দিতে জিয়াং এর কাছে যায়। ঠিক তখনই সেখানে আরেকজন মেয়ের আগমন ঘটে। তার নাম ইয়াং। এই মেয়েটি আমাদের গল্পের সেকেন্ড ফিমেল লিড। ইয়াং জিয়াং এর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু জিয়াং যেহেতু খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের, সে কোনো কথাই বলে না। এই মুহূর্তে জিয়াং হঠাৎ করে শরীর খারাপ অনুভব করে, তবে সে সেটা কাউকে বুঝতে দিতে চায় না, এমনকি রুইকেও না। কিন্তু রুই সেটা বুঝে ফেলে। পরের দৃশ্যে আমরা রুইকে একটি ক্যাফেতে দেখতে পাই। সে সেখানে এসে এই রহস্য খুঁজছে যে কে তাকে প্রতিদিন রাতে মেসেজ করে। তখনই রুই জানতে পারে যে আইডি থেকে প্রতিদিন তাকে মেসেজ পাঠানো হয় সেটা আসলে জিয়াং এর। আর এখান থেকে রুই জানতে পারে জিয়াং আসলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার নামক একটি মানসিক সমস্যায় ভুগছে। আর গাইস, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো এমন এক ধরনের সমস্যা যেটা যার হয় সে সাধারণ মানুষের সামনে কথা বলতে বা নিজের ভাব প্রকাশ করতে খুব বেশি ভয় পায়। এদের মধ্যে অনেকেই ভিতরে ভিতরে কষ্টে ভোগে, কিন্তু বাইরে কেউই তা বুঝতে পারে না। জিয়াংও ছিল এমনই একজন। সে সহজে কারোর সঙ্গে কথা বলতে পারে না, মিশতেও পারে না, একদম ইন্ট্রোভার্ট টাইপের। তবে রুইবার আর চুপ করে থাকে না। সে সরাসরি জিয়াংকে কল করে আর বলে, আজ সন্ধ্যায় দেখা করো, আমার কিছু জানার আছে। আর এখান থেকে সিনটা শিফট হয়ে সন্ধ্যায় চলে আসে। জিয়াং হাতে একটি বক্স নিয়ে রুইয়ের সঙ্গে দেখা করতে আসে। রুই তো আর চুপ করে থাকবার মানুষ না। সে একের পর এক প্রশ্ন করতেই থাকে, তুমি কেন লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ করতে? তুমি কেন সবসময় চুপ করে থাকো? জিয়াং কোনো কথা না বলে চুপচাপ সে বক্সটা রুইয়ের হাতে দিয়ে দেয়। রুই বক্সটা খুলে দেখে তাদের ছোটবেলার অনেক স্মৃতি, ছোট ছোট জিনিস, খেলনা, ছবি আর তার গলায় থাকা লকেটটার অর্ধেক অংশ এখানেই ছিল। এই দেখে রুই তো অনেক বেশি অবাক হয়। আর তখনই সবকিছু পরিষ্কার হয়ে যায়। জিয়াংই হচ্ছে তার ছোটবেলার সে বন্ধু। এই সত্যি জেনে রুই খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। দুজন বসে গল্প করতে থাকে। রুই তখন বলে, এবার থেকে যদি কেউ তোমাকে স্কুলে বুলি করে আমি সবসময় তোমার পাশে থাকবো। জিয়াং হালকা হেসে বলে, তুমি তো ছোটবেলা থেকেই সবসময় সেটাই করে আসছো। রুই বলে, কিন্তু এখন আমি আগের চেয়ে অনেক বেশি স্ট্রং। তোমার সাথে কেউ কিছু করলে এক চুটকিতেই তাকে আমি শেষ করে দিব। তারপর রুই যখন বাড়ি ফিরে তখন তার মায়ের কাছ থেকে চমকে যাওয়ার মতো একটা খবর জানতে পারে। তার মা নতুন একজন টিউশন টিচার ঠিক করেছে, আর সেটা আর কেউ নয় বরং জিয়াংই ছিল। নতুন করে এই খবর শুনে রুই তো আরো বেশি খুশি হয়ে যায়। সে মেসেজে জিয়াংকে লিখে, কাল থেকে তাহলে আমি তোমার কাছে পড়তে আসব। জিয়াং জবাব দেয়, কিন্তু আমি খুব স্ট্রিক্ট টিচার। রুই বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে সামলে নিতে পারবো। পরের দিন রুই সময় মতো জিয়াং এর বাসায় যায় পড়ার জন্য। কিছুক্ষণ পর হঠাৎ করেই সেখানে রুইয়ের বর্তমান দুই বন্ধু চলে আসে। তাদের নাম সু আর জাবি। জাবি রুই আর জিয়াংকে একসাথে দেখে একদমই খুশি হয় না। তার মনে হতে থাকে রুই হয়তো এখন বদলে গিয়েছে আর তাদের আর বন্ধু ভাবে না। রেগে গিয়ে জাবি সেখান থেকে বেরিয়ে যায়। তার পিছন পিছন সুও চলে যায়। রুই তো এসব দেখে পুরাই কনফিউজ যে ওরা এমন ভাবে চলে গেল কেন, ও কি কিছু ভুল করেছে? তারপর গল্পের সিন চলে যায় স্কুলে। সেখানে রুই জানতে পারে আজ জাবির একটা বাস্কেটবল কম্পিটিশন আছে। রুই সিদ্ধান্ত নেয় জাবিকে চিয়ার করতে সে অবশ্যই যাবে। কম্পিটিশন শুরু হয় কিছুক্ষণের মধ্যেই, কিন্তু প্রথম থেকেই দেখা যায় জাবি একদম ভালো খেলতে পারছে না। এভাবে খেললে তো সে নিশ্চিতভাবেই হেরে যাবে। বাস্কেটবল কম্পিটিশন তখনও চলছে। জাবি খুব একটা ভালো খেলতে পারছিল না, তার টিমও পিছিয়ে ছিল। ঠিক তখনই হঠাৎ করে
জিয়াং সেখানে চলে আসে। যেহেতু রুই ছিল জাবির বন্ধু, তাই জাবিকে সাহায্য করাই যেন জিয়াং এর দায়িত্ব হয়ে দাঁড়ায়। জিয়াং সঙ্গে সঙ্গে একটা খাতার কলম নেয় আর নিজের ফিজিক্স নলেজ কাজে লাগিয়ে পুরো বাস্কেটবল কোর্টটাকে অ্যানালাইজ করে ফেলে। সে তখন প্ল্যান করে দেয় কখন কি করলে জাবির টিম জিতবে। জাবি জিয়াং এর দেওয়া প্ল্যান অনুযায়ী খেলতে শুরু করে আর কয়েক মিনিটের মধ্যেই তার টিম খেলায় জিতে যায়। জিতেই জাবি খুব খুশি হয়ে জিয়াংকে বলে, এখন থেকে তুমি আমার বড় ভাইয়ের মতো। দুজনের মধ্যে একটা নতুন বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এরপর টিচার জিয়াংকে ডেকে পাঠায়। স্যার বলে, তুমি সায়েন্স নাও, তোমার তো অনেক ট্যালেন্ট। কিন্তু জিয়াং কিছুটা অবাক করে দিয়ে বলে, না স্যার, আমি আর্টস নিব। স্যার জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে আর্টস নিয়ে পড়তে চাইছো কেন? জিয়াং কোনো উত্তর দেয় না। তবে আমরা জানি এই সিদ্ধান্তের কারণ হচ্ছে রুই, কারণ রুইও আর্টস নিয়ে পড়তে চায়। তাই জিয়াংও চুপচাপ তার পাশেই থাকতে চায়। তারপর দেখা যায় ইয়াং চলে আসে রুইয়ের কাছে। সে রুইকে একটা বই দিয়ে বলে, এই বইটা জিয়াংকে দিয়ে দিও। রুইও রাজি হয়ে যায়। ক্লাস চলাকালীন রুই সে বইটা জিয়াংকে দিয়ে দেয়। জিয়াং যখন বইটা খোলে তখন তার ভিতর থেকে একটা লাভ লেটার পড়ে যায়। জিয়াং তো অবাক হয়ে সেটা পড়তে শুরু করে আর না বুঝেই জোরে জোরে পড়তে থাকে। এতে পুরো ক্লাসই তো শুনে ফেলে, এমনকি স্যারও সব শুনে ফেলে। এবার স্যার রেগে গিয়ে ওদের দুজনকে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। বিশেষ করে রুইকে বেশি বকা দেন, কারণ স্যারের ধারণা এই লাভ লেটারটা রুই লিখেছে। কিন্তু তখন জিয়াং সামনে এসে সাহস করে বলে, স্যার, এই চিঠিটা রুই লিখিনি, এটা ওর হাতের লেখা নয়। স্যার তখন ভালোভাবে দেখে আর বুঝতে পারে সত্যি এটা রুইয়ের হাতের লেখা না। ফলে রুই একরকম স্যারের হাত থেকে বেঁচে যায়। তারপর একটা দৃশ্য দেখা যায়, রুই একা একা ক্লাসে যাচ্ছিল। হঠাৎ ওর কানে আসে একজন ছেলে, নাম লান। সে জিয়াং এর নামে বাজে বাজে কথা বলছে। রুই আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে লানকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। লানও চ্যালেঞ্জ গ্রহণ করে। দুজনের মধ্যে তৈরি হয় নতুন এক উত্তেজনা। কিন্তু যখন জিয়াং এই খবরটা জানতে পারে তখন ওর মনটা অনেক বেশি অস্থির হয়ে ওঠে। রুই কোথায় আছে, কেমন আছে, সেটা নিয়ে সে তো খুবই চিন্তায় পড়ে যায়। এক মুহূর্ত দেরি না করে সে সোজা চলে যায় সে জায়গায় যেখানে রুই থাকার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছে জিয়াং এক অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পায়। রুই নয়, বরং লানের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ওর মুখ ফ্যাকাশে, শরীর কাহিল, যেন দাঁড়িয়ে থাকাটাও কষ্টকর। এটা দেখে জিয়াং তো অবাক হয়ে যায় আর রুইকে জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে? রুই তখন বিষয়টা ব্যাখ্যা করে বলে, আমরা একটা গেম খেলছিলাম যেটাতে হারা খেলোয়াড়কে প্রতিবার একটা করে পানি খেতে হতো। লান বারবার হেরে যাচ্ছিল, তাই ওকে বারবারই পানি খেতে হচ্ছিল। এত পানি খাওয়ার ফলে ওর শরীরটা সহ্য করতে পারল না। এখন ওর অবস্থা খুবই খারাপ। জিয়াং বুঝতে পারে পরিস্থিতিটা মজার ছলে শুরু হলো, শেষ পর্যন্ত লানের জন্য বিপদ ডেকে এনেছে। তারপর রুই আর জিয়াং একসাথে ডিনারে যায়। সেখানে রুই হালকা মেজাজে জিয়াংকে বলে, দেখছি ইয়াং এখন তোমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে, তাই না? প্রয়োজনীয় বইটাও তোমাকে দিয়ে দিল। এই কথা শুনে জিয়াং একটু গম্ভীর হয়ে যায় আর রুইকে বলে, না রুই, আমার শুধু একজনই বন্ধু আছে, আর সেটা হলে তুমি। তোমার জায়গা কখনো কেউ নিতে পারবে না। রুই একটু চুপ করে থাকে, কিন্তু ওর মুখে একটা হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে জিয়াং এখনো ওকে ঠিক আগের মতোই আপন মনে করে। যাক, পরের দিন ইয়াং জিয়াং এর সঙ্গে দেখা করতে আসে। হয়তো ওর মনে হয়েছিল আগের দিন বইটা দিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, কিন্তু জিয়াং ইয়াং এর সঙ্গে কথা না বলেই ওর হাতে বইটার টাকা দিয়ে দেয়, খুব রুডলি, যেন সবকিছু শেষ করে দিতে চায়। এটা ইয়াং এর জন্য ছিল বড় একটা ধাক্কা। ওর মনে খুব খারাপ লাগে, নিজেকে অপমানিত মনে হয়। ইয়াং এর বান্ধবী তখন ওকে সান্ত্বনা দেয় আর বলে, মন খারাপ করো না, জিয়াং এমনিতেই সবার সঙ্গে এমন ব্যবহার করে। ওর কিছু সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এই জন্যই ওর আচরণ এমন। কিন্তু দুর্ভাগ্যবশত লানের কয়েকজন বন্ধু এই কথাগুলো শুনে ফেলে। তারা মজা পেয়ে যায় এবং সুযোগটা কাজে লাগিয়ে জিয়াংকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। ওকে পাগল ডেকে খেপাতে থাকে। রুই তখন আর চুপ থাকতে পারে না। ও সবার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে, লানের বন্ধুদের সোজা জবাব দিয়ে দেয়, যেন ও বুঝাতে চায় একজন মানুষের মানসিক সমস্যার সঙ্গে কেউ এভাবে খেলা করতে পারে না। জিয়াং চুপচাপ সেখান থেকে চলে যেতে চায়, মনটা ওর ভেঙে গিয়েছে। কিন্তু রুই ওর হাত ধরে ওকে থামায় আর বলে, মন খারাপ করো না, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি একা না, আমি আর আমাদের বন্ধুত্ব সবসময় তোমার সঙ্গে থাকবে।
তবে যতই রুই সান্ত্বনা দেখ না কেন, ততক্ষণে পুরো স্কুলের সবাই জেনে গিয়েছে জিয়াং এর মানসিক সমস্যা আছে। জিয়াং এর সাইকোলজিক্যাল প্রবলেমের খবরটা যেন সাথে সাথে স্কুলে ছড়িয়ে পড়ে। তখন থেকে অনেকেই ওকে নিয়ে কানাঘুষা করতে শুরু করে। ক্লাসরুম, করিডোর, এমনকি স্কুলের মাঠেও অনেকে পিছনে পিছনে কথা বলতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রুই এগিয়ে আসে, ওর কারোর কথায় কোনো পরোয়া করে না। সবার সামনে গিয়ে বলে, তোমরা এসব কি করছো? বুঝতে পারছো একজন মানুষকে কি তার সমস্যার জন্য অপমান করা উচিত? সবার সামনে রুই জিয়াং এর পাশে দাঁড়িয়ে যায় আর সবাইকে হুঁশিয়ার দেয় যেন এসব বন্ধ করে। রুই পরে জিয়াংকে বলে, তোমার এসব কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, আমি সবসময় তোমার পাশে আছি। পরদিন জিয়াং যখন ক্লাসে আসে তখন ও শুনতে পায় যে আশেপাশের সবাই এখনো ওকে নিয়ে গসিপ করছে। কেউ চাপা গলায়, কেউ চোখের ইশারায়, যেন ওকে একটা আলাদা মানুষ বানিয়ে রেখেছে। এবার আর জিয়াং চুপ থাকে না, ওর মধ্যে অনেক সময় ধরে জমে থাকা রাগ আর কষ্ট একসাথে বেরিয়ে আসে। ও দাঁড়িয়ে সবাইকে বলে, হ্যাঁ, আমি ছোটবেলায় মানসিক সমস্যায় ভুগতাম, তখন আমার অবস্থা সত্যিই ভালো ছিল না, কিন্তু এখন আমি চেষ্টা করছি নিজেকে বদলাতে। আমি স্কুলে আসছি, বন্ধুদের সঙ্গে মেলামেশা করছি, আমি রিকভারি করছি, আমি স্বাভাবিক জীবনেই ফিরে আসছি। তোমরা যদি আমাকে বিচার করো তাহলে সেটা তোমাদের সমস্যা, আমার না। জিয়াং এর এই সাহসী বক্তব্য শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়, কেউ আর একটা কথা বলে না। এদিকে রুই তো এরকম দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ এ প্রথম জিয়াং নিজের হয়ে সাহস করে কথা বলেছে। রুই বুঝে যায় ওর বন্ধুত্ব এবং সাপোর্ট জিয়াং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্কুল ছুটির পর রুই জিয়াংকে আরো উৎসাহ দেয় আর বলে, আজ তুমি নিজের হয়ে কথা বলছো, এটা একটা বড় বিষয়। ভবিষ্যতেও তুমি এমনই থাকবে, ভয় পেও না, আমি তোমার পাশে থাকবো। পরের দিন ছিল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। রুই নিজেও একটা খেলায় অংশগ্রহণ নেয়, তবে এই খেলার নাম কারোর ঠিক মনে নেই। খেলার সময় রুই পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পায়। দূর থেকে জিয়াং বিষয়টা দেখে ফেলে। ও আর দেরি না করে সুজা রুইয়ের কাছে ছুটে যায়। রুইও পাশে বসে ওর যত্ন নিতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে জাবি দৌড়ে আসে এবং চেঁচিয়ে বলে, জিয়াং, কেউ তো তোমার নাম 100 মিটার দৌড় প্রতিযোগিতায় দিয়ে দিয়েছে। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ জিয়াং তো নিজেও এ ব্যাপারে কিছুই জানে না, কেউই জানে না ওর নামটা কে দিয়েছে। সবাই মিলে তখন টিচারের কাছে যায় এ ভুলটা ঠিক করার জন্য, কিন্তু টিচার সোজা সাপটা জানিয়ে দেয়, নাম একবার সাবমিট হয়ে গেলে আর পরিবর্তন করার উপায় নেই, ওকে দৌড়ে অংশ নিতেই হবে। সবাই দুশ্চিন্তায় পড়ে গেলে জিয়াং হঠাৎই আত্মবিশ্বাসের সঙ্গে বলে ওঠে, কোনো সমস্যা নেই, আমি অংশ নিব এই দৌড়ে। ওর কথায় সাহস পায় সবাই। রুই এগিয়ে এসে বলে, তুমি অবশ্যই পারবে, আমি জানি তুমিই পারবে, শুধু নিজের উপর বিশ্বাস রেখো। তারপর শুরু হয় সেই 100 মিটার দৌড়। শুরুতে জিয়াং ধীরে ধীরে দৌড়াতে থাকে, যেন ও নিশ্চিত না পারবে কিনা, কিন্তু হঠাৎ করে ও দেখে রুই মাঠের পাশে দাঁড়িয়ে ওকে চিয়ার আপ করছে। এই দৃশ্য জিয়াং এর মধ্যে এক নতুন শক্তি জাগিয়ে তোলে। ও হঠাৎ করেই নিজের গতি বাড়িয়ে দেয়। যতই ফিনিশ লাইনের কাছে আসে তত আরো জোরে দৌড়ায়। শেষ পর্যন্ত সবাইকে চমকে দিয়ে জিয়াংই ফার্স্ট হয়ে যায়। জয়ের আনন্দে জিয়াং এক মুহূর্ত সময় না নিয়ে সুজা গিয়ে রুইকে জড়িয়ে ধরে আর সবাই মিলে এই মুহূর্তটাকে উদযাপন করতে শুরু করে, যেন এটা কেবল একটা দৌড় জিতা নয়, বরং নিজের সাথে নিজের লড়াই জিতার মুহূর্ত। জিয়াং এর উপর সবাই তখন খুবই খুশি, কারণ ওর জন্যই ওদের ক্লাস এবার ফার্স্ট হয়েছে। এদিকে লানার ওর বন্ধুদের কথাবার্তা থেকে বোঝা যায় তারাই ইচ্ছে করে জিয়াং এর নাম দিয়েছিল দৌড় প্রতিযোগিতায়। ব্যাপারটা টিচারের কানে গেলে টিচার তো তাদেরকে শাস্তি দেয়, সবাইকে ক্লাসের সামনে দাঁড় করিয়ে জিয়াং এর কাছে সরাসরি ক্ষমা চাইতে বলে। যাক, পরের দিন ক্লাসরুমে একটা স্পেশাল মুহূর্ত দেখা যায়। জিয়াং নিজ হাতে নিজের পাওয়ার মেডেলটা পরিয়ে দেয়। রুই প্রথমে অবাক হয়ে যায়, সে এমন কিছু একদমই আশা করেনি, কিন্তু অবাক হওয়ার থেকেও সে অনেক বেশি আনন্দিত হয়। সেই রাতে রুই বাসায় ফিরে যায়। সে তখন সেই মেডেলের একটা ছবি তোলে আর জিয়াংকে পাঠিয়ে দেয়, সাথে ছোট করে থ্যাংক ইউ লিখে একটা মেসেজও করে। জিয়াংও তাকে রিপ্লাই করে ধন্যবাদ জানায় সবসময় এভাবে পাশে থাকার জন্য। তারপর একা একা আকাশের দিকে তাকিয়ে জিয়াং মনে মনে ভাবে, লিটল ব্যাব,
তুমি কি সবসময় এভাবে আমার পাশে থাকবে? পরের দিন ক্লাসে টিচার এক্সামের রুটিন দিয়ে দেয়। তিনি সবাইকে বলে দেন এক্সাম শুরু হতে বেশি দেরি নেই, এখন থেকে সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। সবাই একসাথে হ্যাঁ বলে সাড়া দেয় আর বুঝে নেয় সামনে কঠিন সময় আসছে। তারপর দেখা যায় সবাই মিলে দল বেঁধে গ্রুপ স্টাডি শুরু করেছে। কেউ নোট বানাচ্ছে, কেউ প্রশ্ন প্র্যাকটিস করছে, সবাই অনেক সিরিয়াস। তারপর গল্প চলে যায় সরাসরি এক্সামের দিনে। সবাইকে দেখা যায় মন দিয়ে এক্সাম দিচ্ছে, কারোর চোখে কোনো ভয় নেই, আছে শুধু ফোকাস। এক্সাম শেষে সবাই আনন্দে মেতে ওঠে। এখন তো এক্সাম শেষ, এবার রিল্যাক্স করার পালা। এই কথা বলতে বলতে ওরা ঠিক করে এবার থেকে শুধু ঘুরবে আর চিল করবে। কিন্তু ঠিক তখনই টিচার এসে ওদের স্বপ্ন ভেঙে দেয়। টিচার বলে ছুটি মানে পড়া বন্ধ নয়, বরং এবার তো অনেকগুলো হোমওয়ার্ক আছে। এই কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়, কারণ তারা একদমই এ ধাক্কা আশা করেনি। পরের দিন সকাল সকাল জিয়াং পৌঁছে যায় রুইয়ের বাড়িতে। দরজা খুলে রুই জিয়াংকে দেখে অনেকটাই অবাক হয়। ঠিক তখনই রুইয়ের ছোট ভাই পিছন থেকে এসে রুইকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কাতে রুই জিয়াংয়ের বেশ কাছে চলে আসে। দুজনেরই চোখে চোখ পড়ে। এই দৃশ্যটা দূর থেকে দেখে ফেলে জাবি আর সু। তারা লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে আর মনে হতে থাকে ওরা নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এবার রুই, জিয়াং আর রুইয়ের ভাই পাহাড়ে হাইকিং এ যায়। ওদের পিছনে পিছনে জাবি আর সুও চলে আসে, কারণ ওরা মনে করছিল নিশ্চয় তাদের ভিতরে কিছু একটা চলছে। জাবি বলে ওরা পাহাড়ে নিশ্চয় ডেট করতে এসেছে। সু বলে আমি কি করে জানবো, ওরা শুধু বলছে ওদের সঙ্গে চলো। পাহাড়ে একদম উপরে উঠে ওরা একটা চমৎকার জায়গায় পৌঁছায়। রুই তখন তার ভাইকে বলে এই সিনারিটা দেখো, তুমি চাইলে এখানে বসেই তোমার পেন্টিং এর কাজ শেষ করতে পারো। রুইয়ের ভাই সেই জায়গায় বসেই পেন্টিং শুরু করে দেয়। তখন জিয়াং দেখতে পায় রুই পাশে বসে বসে ঘুমিয়ে পড়েছে, তাই জিয়াং ওর মাথাটা নিজের কাঁধে রেখে দেয়। কিছুক্ষণের জন্য জিয়াং নিজেও ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রুইয়ের ভাই নিজের চলমান পেন্টিং বাদ দিয়ে ওদের দুজনের ঘুমন্ত অবস্থার একটা স্কেচ আঁকতে শুরু করে দেয়, কিন্তু আঁকতে আঁকতে সেও ঘুমিয়ে পড়ে। তারপর রাতের দৃশ্য দেখানো হয়। তখনও রুইয়ের ভাইয়ের ঘুম ভাঙেনি। জিয়াং কাঁধে করে ওকে বাসায় নিয়ে আসে। বাসায় ফিরে রুই জানতে পারে যে ওর ভাই পুরো ব্যাপারটাই নাটক করেছিল, সে আদৌ ঘুমায়নি। রুই তো এটা জেনে খুবই রেগে যায়, কিন্তু রুইয়ের ভাই হেসে হেসে বলে যদি তুমি কিছু বলো তাহলে আমি মাকে এই পেন্টিংটা দেখিয়ে দিব। এই কথায় রুই আর কিছুই বলতে পারে না। তারপর আসে পরীক্ষার ফলাফলের দিন। সবাই যার যার রেজাল্ট পেয়ে আনন্দে আলোচনা করতে থাকে কে কোন ইউনিভার্সিটিতে যাবে তা নিয়ে, কিন্তু রুই একাই চুপ থাকে, কাউকে কিছু না বলেই চলে যায়। এই ব্যাপারটা দেখে জিয়াং অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে রুই এমন করছে কেন। রুই চলে যায় এক ক্যাফেতে। মজার ব্যাপার হলো লান এই ক্যাফেতেই কাজ করত। রুইয়ের মুখ ভার দেখে লানোর মন ভালো করার জন্য গেম খেলার চ্যালেঞ্জ দেয়। রুই প্রথমে কিছু না বললেও পরে রাজি হয়ে যায়। ওরা একসাথে গেম খেলতে শুরু করে আর ধীরে ধীরে রুইয়ের মোডটাও ভালো হয়ে যায়। এই দৃশ্য আবার জিয়াং দেখে ফেলে। ওর তো তাদের দুজনকে একসাথে দেখে খুবই খারাপ লাগে। সে অনেকটাই জেলাস ফিল করে। মনে মনে ভাবে রুই তো কখনো আমার সঙ্গে এভাবে খুশি থাকে না, আমি কি কখনোই তাকে এভাবে হাসাতে পারি না। পরের দিন ক্লাসে নানজিয়াং রুইকে কিছু পড়ার নোটস দেয়, কিন্তু রুই রেগে গিয়ে সেগুলো না নিয়ে চুপচাপ চলে যায়। জিয়াং তো এত খুবই কষ্ট পায়। ও ভাবতে থাকে রুই এমন করছে কেন। রাতের বেলায় আমরা রুইয়ের কথা থেকে জানতে পারি রুই এসব করছে ইচ্ছে করি, কারণ ও চায় না জিয়াং ওর কারণে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েও সেটা হারিয়ে ফেলুক। রুই জানে জিয়াং খুবই ভালো ছাত্র, ওর ভবিষ্যৎ উজ্জ্বল, আর রুই নিজেকে খুবই সাধারণ স্টুডেন্ট বলে মনে করত। তাই ওর মনে হয় ও হয়তো ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্সই পাবে না। এই কারণে রুই জিয়াং থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। এদিকে আবার জিয়াং জাবির কাছ থেকে কথায় কথায় সবকিছু জেনে ফেলে। জাবি আর সু কিভাবে ভুল বুঝাবুঝি তৈরি করেছিল আর কিভাবে তারা ভাবছিল যে ওরা লুকিয়ে লুকিয়ে ডেট করছে। সব শুনে জিয়াং এক ধরনের সিদ্ধান্তে আসে, সে রুইয়ের জন্য আবারও 1 বছর গ্যাপ দিবে। এই সিদ্ধান্তটা ওর মা একদমই পছন্দ করে না। তার চোখে জিয়াং এত কষ্ট করে যেখানে এসেছে সেখানে এমন একটা সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ঠিক হবে না। তারপর জিয়াং চলে আসে রুইয়ের কাছে। রুই তখন নিজের বোতলে গরম পানি ভরছিল। তাড়াহুড়া করতে গিয়ে হঠাৎ করেই সে গরম পানি পড়ে যায় জিয়াং এর হাতে। এই সময় ঘটনাস্থলে পৌঁছায় জিয়াং এর মা।
তিনি রেগে গিয়ে রুইকে অনেক বকাঝকা করে। ঠিক তখনই রুইয়ের মা সেখানে এসে উপস্থিত হয়। রুইয়ের মাকে শান্তভাবে বলতে শোনা যায়, তুমি তো ইচ্ছে করে কিছু করনি, তাই মন খারাপ করার কিছু নেই। তারপর রুইয়ের মা রুইকে নিয়ে বাড়ি ফিরে যায়। রাতের বেলা তারা 4 বন্ধুকে সে পুরনো ক্যাফেতে দেখা যায়। এই রাতটা ছিল ভীষণ স্পেশাল। এখানে জিয়াং আর রুইয়ের মধ্যে জমে থাকা সব ভুল বুঝাবুঝি মিটে যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর রুই নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয় আর বলে, আমি একজন ব্রডকাস্টার হতে চাই। 4 জন বন্ধু তখন আনন্দ করতে করতে বাড়ির পথে হাঁটছিল। দূর থেকে তাদের এই হাসি মুখের দৃশ্য দেখছিল জিয়াং এর মা। তিনি অনেক খুশি হন, কারণ প্রথমবার তিনি নিজের ছেলেকে এতটা হাসতে দেখলেন। পরদিন রুই আর জিয়াং একসাথে বের হয় কিছু কেনাকাটা করার জন্য। শপিং মলের একটা দোকানে ঢুকে জিয়াং রুইয়ের জন্য একটা ডায়েরি দেখে, যেটা তার খুব পছন্দ হয়। তখনই সে ডায়েরিটা রুইকে উপহার দেয়। রাতের সময় দেখা যায় সব ছাত্রছাত্রী লুকিয়ে স্কুলে ঢুকছে। তারা সবাই ছাদে গিয়ে জমায়েত হয়। আসলে তারা এখানে এসেছে নিউ ইয়ার সেলিব্রেট করতে। এই সময় জিয়াং আবার রুইয়ের হাত ধরে ক্লাসরুমে নিয়ে যায়। এখানে তারা দুজন মিলে একান্ত কিছু সময় কাটাতে চায়, একদম নিজেদের মতো করে। অন্যদিকে ছাদের দিকে গিয়ে দেখা যায় জাবি বাজি ফুটানো শুরু করেছে। তার বাজির সাউন্ড শুনে গার্ডেরা চলে আসে। এই অবস্থায় জিয়াং তাড়াতাড়ি করে রুইকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সুকে নিরাপদে রাখার জন্য জাবি সাহস করে নিজেই গার্ডদের কাছে ধরা দেয়। তারপর আমরা দেখি জিয়াং আর রুই একটা শান্ত জায়গায় বসে নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। পরের দিন সকালবেলা স্কুলের টিচার জাবিকে প্রচন্ড বকা দেয় আর শাস্তি হিসেবে বলে, তোমাকে 10,000 বার অ্যাপোলজি লেটার লিখতে হবে। জাবি হতবাক হয়ে বলে ওঠে, টিচার আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি কিভাবে এতবার লিখব? আমার তো হাতই শেষ হয়ে যাবে। কিন্তু টিচার কোনো কথাই শোনে না। শাস্তি হিসেবে যা বলেছে তাই করতে হবে। নতুন বছরের দিন টিচার ক্লাসে এসে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়। সে বলে, আজ যেহেতু নিউ ইয়ার, তাই তোমরা তোমাদের মতো করে দিনটা সেলিব্রেট করতে পারো। রুই ঠিক করেছিল আজ স্কুল ফাংশনে পারফর্ম করবে, কিন্তু তাড়াহুড়া করে অত নিজের জিনিসপত্র আনতেই ভুলে গিয়েছিল। তাই তাড়াতাড়ি করে স্কুল থেকে বেরিয়ে যায় জিনিসপত্র আনার জন্য। কিন্তু সকাল কেটে সন্ধ্যা হয়ে যায়, রুই তারপরও আর ফিরে আসে না। এই নিয়ে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আর জিয়ান তো খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। ও রুইয়ের বাসায় চলে আসে। সেখানে গিয়ে দেখে রুইয়ের শরীর খারাপ, তার অনেক জ্বর এসেছে। জিয়াং রাতে ওর পাশে থেকে পুরো সময়টা তার যত্ন নেয়। পরের দিন সকালে রুইয়ের শরীর অনেকটা ভালো হয়ে যায়। তখনই তারা বাইরে কারোর কণ্ঠস্বর শুনতে পায়। বাইরে গিয়ে দেখে রুইয়ের দাদা দাদি চলে এসেছে। আসলে আগের রাতে তারা বাসায় ছিলেন না, তাই কিছুই জানতেন না। পরের সিনে দেখা যায় সবাই একসাথে বসে নাস্তা করতে থাকে। রুইয়ের দাদা দাদি জিয়াং এর ব্যবহার দেখে আর তার যত্ন দেখে খুবই খুশি হয় এবং অনেক প্রশংসাও করে। খাওয়ার পর জিয়াং আর রুই একসাথে বাসনের কাজ করছিল। এই সময়টাতে তারা অনেক হেসে মজা করছিল। এই দৃশ্যটা চুপি চুপি রুইয়ের দাদা দাদি দেখছিল। পরের দিন স্কুলে রুই একটি পোস্টার দেখে জানতে পারে একজন প্রিন্সিপাল আসছে, যিনি ক্লাসের মধ্য থেকে কাউকে উডেন ক্লাবফুট কম্পিটিশনের জন্য বেছে নিবেন। রুইয়ের মনে পড়ে জিয়াং তো দারুণ কাঠের জিনিস বানাতে পারে, তাই সে দেরি না করে জিয়াংকে সেই জায়গায় নিয়ে আসে। কাকতালীয় ভাবে তখনই ওদের দেখা হয়ে যায় সে প্রিন্সিপালের সঙ্গে। রুই প্রিন্সিপালকে অনুরোধ করে জিয়াংকে সিলেক্ট করার জন্য, কারণ জিয়াং অনেক ভালো কাঠের কাজ করতে পারে। তবে তখন পাশে থাকা একজন টিচার রুইকে বলে, এখন না, পরে এসো। ক্লাস শেষ হওয়ার পর রুই আবারও সেই প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। এবার রুই নিজের ব্যাগ খুলে প্রিন্সিপালকে দেখায়। ব্যাগটি জিয়াং নিজের হাতে বানিয়েছিল। প্রিন্সিপাল তো এরকম ব্যাগ দেখে একদম অভিভূত হয়ে যান। তিনি বলেন, জিয়াংকে আমার সঙ্গে দেখা করতে বলো। এবার রুই দৌড়ে গিয়ে এই খবরটা জিয়াংকে জানায়, কিন্তু জিয়াং ওর কথায় পাত্তা না দিয়ে বলে, তুমি এখন পড়াশোনায় মন দাও। পরের দৃশ্যে দেখা যায় ওরা সবাই একটি ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। ওরা এখানে নিজেরা ভর্তি হতে এসেছিল আর ইতিমধ্যে অ্যাডমিশনও দিয়ে দিয়েছে। পরের সিনে সেই ইউনিভার্সিটি থেকে একটি লেটার আসে, যেটি জাবি রিসিভ করতে যায়। কিন্তু লেটারে শুধু জাবি, সু আর জিয়াং এর নামই ছিল, রুইয়ের নাম ছিল না।
রুই যখন এটা জানতে পারে তখন তো সে ভেঙে না পড়ে উল্টো বলতে থাকে, চিন্তা করো না, এবার থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব আর দ্বিতীয়বার অবশ্যই চান্স পাবো। রুইয়ের এ সংকল্প দেখে জিয়াং ঠিক করে এবার থেকে সে নিজেই রুইকে সাহায্য করবে। জিয়াং নিজে রুইকে পড়াতে শুরু করে আর জাবিতাকে স্পোর্টসে ভালো করার জন্য নিয়মিত প্র্যাকটিস করাতে থাকে। কিছুদিন পর রুইয়ের এক্সাম শুরু হয় আর দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষও হয়ে যায়। কিন্তু রেজাল্টের দিন যখন সবাই রুইয়ের ফলাফল দেখে তখন একটা দুঃখজনক বিষয় সামনে আসে। শুধুমাত্র 1 নম্বর কম হওয়ার কারণে রুই ইউনিভার্সিটিতে চান্স পায় না। এটা দেখে তো জিয়াং একদম কেঁদে ফেলে। ওর মনে হচ্ছিল এ কষ্ট যেন রুইয়ের না, তার নিজেরই। রুই তখন জিয়াংকে শান্ত করে বলে, মন খারাপ করিস না, আমরা সবসময় একসাথেই থাকবো। ইউনিভার্সিটি আলাদা হতে পারে কিন্তু আমাদের বন্ধুত্ব কখনই আলাদা হবে না। তারপর সময় এগিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় রুই আর জিয়াং নিজেদের ইউনিভার্সিটির দিকে রওনা হচ্ছে। আসলে রুই নিজে এমন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে যেটা জিয়াং এর ইউনিভার্সিটির একদম পাশেই ছিল। রুই জিয়াং এর হোস্টেল দেখতে যায় কিন্তু ওইখানকার পরিবেশ দেখে তার একদমই ভালো লাগে না। ও বুঝে যায় এই জায়গাটা জিয়াং এর থাকা উপযোগী না। তাই রুই জিয়াং এর জন্য একটা অ্যাপার্টমেন্ট খুঁজে বের করে। এই অ্যাপার্টমেন্টটা দুজনেরই খুব পছন্দ হয়। অনেকটা ক্লান্ত থাকার কারণে সেদিন জিয়াং সেখানেই ঘুমিয়ে পড়ে। রুই চুপচাপ ওর পাশে এসে বসে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে জিয়াং এর মুখের দিকে। ঠিক তখনই জিয়াং এর ঘুম ভেঙে যায়। ওরা একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর একটু একটু করে কাছে আসতে থাকে। ঠিক তখনই রুইয়ের ফোনটা বেজে ওঠে। কল আসার আর কোনো সময় পেল না। যাই হোক, পরের দিন ইউনিভার্সিটিতে ক্লাসের সময় এক নতুন ছেলের আগমন হয়। তার নাম হলো গাও। সে এসে জিয়াং এর সঙ্গে বন্ধুত্ব করতে চায়। জিয়াং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। জিয়াং কোনো উত্তর না দিলে গাও চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ে। পরের সিনে দেখা যায় জাবি আর সু এসেছে রুই আর জিয়াং এর অ্যাপার্টমেন্টে। তারা সবাই একসাথে এখানে লাঞ্চ করে, অনেক মজা করে সময়গুলো কাটায়। রাতের বেলা জিয়াং এর নামে একটি পার্সেল আসে। রুই সেটা খুলে দেখে ভিতরে একটি ক্যামেরাটা দেখে রুই তো প্রচন্ড রেগে যায়। সে কোনো কিছু না বলেই সুকে নিয়ে বাইরে চলে যায়। রাস্তায় রুই সুকে বলে, জিয়াং তো এখনো আমার উপর ভরসা করে না। আমি কত চেষ্টা করেছি ওকে আগের ট্রমা থেকে বের করে আনতে, কিন্তু তাও ও আবার ক্যামেরা অর্ডার করেছে। এদিকে জিয়াং পার্সেলের ভিতরে ক্যামেরা দেখে বুঝে যায় রুই কেন তার উপর রেগে গিয়েছে। পরের দিন জিয়াং রুইয়ের সঙ্গে দেখা করতে আসে। একটু দ্বিধা নিয়ে সে রুইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আমার আচরণ নিয়ে যদি তুমি কখনো কষ্ট পেয়ে থাকো তাহলে সত্যি আমি অনেক বেশি দুঃখিত। রুই ওর দিকে তাকিয়ে একটু অবাক হয় কিন্তু হাসি মুখে সবকিছু মাফ করে দেয়। জিয়াং জানায় সে ধীরে ধীরে ড্রামার চরিত্র থেকে বেরিয়ে আসছে। এখন সে বাস্তব জীবনকে একটু একটু করে আলাদা করে বুঝতে শিখছে। সে এখানে আরো বলে, আমি এখন আমার ক্লাসমেটদের সঙ্গে একটা গ্রুপে কাজ করছি। আমরা সবাই মিলে অ্যাসাইনমেন্ট তৈরি করছি। এই কথা শুনে রুইও অনেকটা খুশি হয়, কারণ জিয়াং অবশেষে সামাজিক হতে শুরু করেছে আর রুই তো এটাই চেয়েছিল। এই কারণে তার খুবই ভালো লাগছে। তারপর জিয়াং রুইকে তার গ্রুপমেটদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে হাসি ঠাট্টা করে সময় কাটায়। পরের দিন ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন ছিল। পুরো ক্লাসের মধ্যে জিয়াং এর অ্যাসাইনমেন্টটাই টিচারের সবচেয়ে বেশি পছন্দ হয়। টিচার প্রশংসা করে বলে, তোমার কাজটা সত্যি অসাধারণ হয়েছে, এটা আলাদা করে চোখে পড়েছে। তবে এ প্রশংসা গাওয়ের তো একদমই ভালো লাগে না। ওর ভিতরে জিয়াং এর প্রতি একরকম হিংসা জমে উঠতে থাকে। চুপচাপ দাঁড়িয়ে অভাবে ও কেন সবসময় এত পারফেক্ট হতে যাবে। রাতের দৃশ্যে দেখা যায় জিয়াং রুইয়ের চোখ বেঁধে কোথাও নিয়ে যাচ্ছে। রুই তো কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ পর চোখ খুলে সে যা দেখে তাতে তো সে একদম হতবাক হয়ে যায়। ওদের দুজনের একটি অসাধারণ পেন্টিং যেখানে জিয়াং নিজের হাতে এঁকেছে ওদের বিশেষ কিছু মুহূর্ত, রঙে রঙে ফুটিয়ে তুলেছে অনুভব। সেই মুহূর্তে জিয়াং চুপচাপ বলে, রুই আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজ তোমাকে একটা কথা বলতেই হবে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এইসব কথা শুনে রুইয়ের চোখে তো পানি চলে আসে। সে হাসি মুখে বলে, আমি তো অনেক আগেই হ্যাঁ বলে দিয়েছি। এ আবেগঘন মুহূর্তে দুজন একে অপরকে জড়িয়ে ধরে। চারপাশে যেন একটা নিঃশব্দ আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে তৈরি হয় কিছু অপূর্ব মুহূর্ত যা দর্শকেরও মন ছুঁয়ে যায়। কিন্তু এই সুখ বেশি দিন টিকে না। পরের দিন রুইয়ের ভাই চলে আসে ওদের বাসায়।
কিছুদিন রুইয়ের সঙ্গে থাকার জন্য, আর এসেই দুষ্টামি শুরু করে দেয়। সে রুইকে ব্ল্যাকমেল করতে থাকে যে তুই যদি আমার কথা না শুনিস তাহলে মাকে আমি বলে দিব যে তুই আর জিয়াং একসাথে থাকিস, তখন বুঝবি মজা। জিয়াং তো চুপচাপ এসব শুনে যায়, মনে মনে ভাবে এই পিচ্ছির হাতে যদি জীবন আটকে যায় তাহলে তো আমাদের জীবনটা একেবারে তেনা তেনা হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, আসল সমস্যা তো সামনে আরো রয়েছে। রাতের বেলা ঘুমানোর সময় ঘরে হালকা আলো জ্বলে, নিস্তব্ধতা চারপাশে। এই সময় রুইয়ের ভাই একদম গম্ভীর গলায় জিয়াংকে বলে, তুমি নিচে সোফায় ঘুমাও, আমি আর আপু এখানে ঘুমাবো। কিন্তু জিয়াংও তো কম যায় না, ঠান্ডা মাথায় সে জবাব দেয়, আসলে এই ঘরে আমি আর রুই ঘুমাই, তুমি বরং নিচে গিয়ে শুয়ে পড়ো ভাই সাহেব। এসব নিয়ে তারা দুজন তো ঝগড়া করতে শুরু করে দেয়। যাক, পরের দিন সকালে দেখা যায় জিয়াং রুইয়ের ভাইকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছে। সে যেন পুরো দায়িত্ব নিয়েছে ভাইটাকে খুশি করার। ওকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যায়, বাহারি রকমের খাবার খাওয়ায়। কিন্তু এসবের বদলে জিয়াং রুইয়ের ভাইকে একটা শর্ত দেয়, তুমি এখন আমাকে রুইয়ের সব পছন্দ অপছন্দ জানাবে, ছোট ছোট জিনিসও বাদ যাবে না। আর বলে রুইয়ের প্রিয় রং কি, প্রিয় খাবার, কোন গান শুনতে সে ভালোবাসে, সবকিছু। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ভাইটা একেবারে ক্লান্ত, নিঃশ্বাস নিতে নিতে বলে, এই তো জানালাম, আর কত জিজ্ঞেস করবে। কিন্তু জিয়াং তো থামার পাত্র ছিল না। ওর চোখে মুখে স্পষ্ট রুইকে জানার ইচ্ছা যেন ফুরায় না। ও মন দিয়ে সবকিছু লিখে নিচ্ছে যেন কোনো কিছু বাদ না পড়ে। পরের দৃশ্যে জিয়াংকে দেখা যায় একটা ডান্স ক্লাসে। এই ক্লাসে সে এসেছে রুইয়ের কথা ভেবে। রুই যেহেতু নাচ পছন্দ করে তাই সে চায় রুইকে চমকে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে ইয়াংও ছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে জিয়াংকে ইয়াং এর সঙ্গে ডান্স প্র্যাকটিস করতে হয়। তাদের ডান্স প্র্যাকটিসের একটি ভিডিও কেউ গোপনে রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দেয়। এই ভিডিওটা আবার রুইয়ের চোখে পড়ে। সে তো এসব দেখে একদম চুপচাপ থাকে, কিছুই বলে না। কিন্তু বাইরে থেকে কিছু না বললেও ভিতরে ভিতরে তো সে অনেক ক্ষতবিক্ষত হচ্ছিল। ভাবতে থাকে ওর সঙ্গে এতটা সময় কাটানোর পরও জিয়াং ইয়াং এর সঙ্গে এতটা কমফোর্টেবল কিভাবে। রুই যদিও কিছু বলে না, কিন্তু ওর আচরণে একটা ঠান্ডা দূরত্ব তৈরি হয়। পরের সিনে দেখা যায় রুই গোসল করে এসে ভিজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে। জিয়াং চুপচাপ হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে এসে তার চুলগুলো শুকিয়ে দিতে থাকে। এই বিষয়টা রুইয়ের কাছে ভালো লাগছিল, তাই সে আর কিছুই বলে না। তবে সে মনে মনে অনেকটাই লজ্জা পাচ্ছিল। ওর মনের ভিতরে একটাই কথা বাজছে, এতটা যত্ন, এটা তো কোনো সাধারণ বন্ধুত্বের মধ্যে পড়ে না। চুল শুকিয়ে দিয়ে জিয়াং মৃতকণ্ঠে বলে, এবার ঘুমাতে যাও, কাল অনেক কাজ আছে। রুই চুপচাপ মাথা নেড়ে রুমে চলে যায়। আর তাদের মধ্যে সম্পর্কটা আবারও আগের মতো ঠিক হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে তো জিয়াং নিজের হাতে রুইয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেয়। একটা ট্রেতে সুন্দর করে ডিম, টোস্ট আর গরম চা সাজিয়ে দেয়। এইসব দেখে রুই তো কিছুক্ষণ কিছুই বলে না, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর হাসি মুখে বলে, তুমি কি আসলে আমার জন্য এসব কিছু করছো? জিয়াং চোখের ইশারায় উত্তর দেয়, আর কার জন্য করব বলো তো? রুইয়ের মুখে তখন একটা প্রশান্তির হাসি। দিনটা যেন শুরুই হয় ভালোবাসার ছোঁয়ায়। এর পরের দৃশ্যে দেখা যায় রুই একটি ক্যাফেতে পার্ট টাইম জব করছে। সেই ক্যাফেতে লানও কাজ করত, আর তাদের মধ্যে তো আগেই পরিচয় ছিল। তারপর দেখা যায় ক্যাফেতে কিছু মেয়ে এসে বসে ফিস করে গসিপ করতে শুরু করে। তারা বলছিল, ওই যে রুই মেয়েটাকে দেখছো, শুনেছ ও তো আমাদের ক্লাসের সবচেয়ে টপার আর হ্যান্ডসাম ছেলে জিয়াংকে ফাঁসিয়ে নিজের বানিয়ে নিয়েছে। রুই তাদের সব কথাই শুনতে পায়, কিন্তু কিছুই বলে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। ঠিক তখনই ক্যাফেতে ঢুকে ইয়াং। ওকে দেখে লান একটু চমকে ওঠে, কারণ লানের মনেও ইয়াং এর জন্য অনেকটা ফিলিংস কাজ করত। আর সে রুইকে বেস্ট ফ্রেন্ড ভাবত। তাই সে কোনোভাবেই চায় না রুই আর জিয়াং এর মধ্যে অন্য কেউ এসে দাঁড়াক। ইন্টারনেটে ভাইরাল হওয়া জিয়াং আর ইয়াং এর ডান্স ভিডিও সে আগেই দেখেছে। এই কারণে লানের কাছে মনে হয় ইয়াংই হয়তো সে ভিডিওটা পাবলিক করেছে। আর এখন লান তো ইচ্ছা করে ইয়াং এর সঙ্গে অনেকটা রুড আচরণ করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় রুই ভিডিও কলে জিয়াং এর সঙ্গে কথা বলছে। সে একটু রাগী গলায় প্রশ্ন করে, তুমি ইয়াং এর সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে ডান্স করলে কেন? তুমি কি ভেবেছিলে আমি কিছু জানি না? জিয়াং কিছুক্ষণ চুপ করে তাকে শান্ত গলায় বলে, তোমার যদি একটুও খারাপ লেগে থাকে তাহলে আমি কাল থেকে ডান্স ক্লাবে আর যাব না। রুই মাথা নেড়ে বলে, না না, তুমি যাও,
তোমার যেটা ভালো লাগে সেটা করতে থাকো, শুধু আমাকে সত্যিটা জানালেই হবে। এই কথাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় ওদের সম্পর্কটা বিশ্বাস আর সম্মান দিয়ে তৈরি হয়েছে। পরের দিন সকালে রুই হোস্টেল থেকে নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে নানজিয়াং এর বাসায় চলে আসে, একদম পার্মানেন্টলি থাকার জন্য। সব ব্যাগ টেনে এনে জিয়াং হাসতে হাসতে বলে, এত জিনিস টানতে টানতে আমার তো সব এনার্জি শেষ হয়ে গিয়েছে, এখন তুমি আমাকে একটু চার্জ করে দাও। এই বলে সে নিজের মুখটা রুইয়ের দিকে এগিয়ে দেয়। রুই তো তার এসব কর্মকাণ্ড দেখে হেসে ফেলে, তারপর হালকা করে জিয়াং এর গালে একটা কিস করে দেয়। মুহূর্তটা যেন আবেগের ভালোবাসায় পরিপূর্ণ হয়। যাই হোক, পরের দিন ক্যাফেতে লান রুইয়ের কাছ থেকে জানতে পারে সে ভাইরাল হওয়া ভিডিওটা ইয়াং করেনি, বরং কেউ ইচ্ছা করে ওদের দুজনের ভিডিও রেকর্ড করে নেটের মধ্যে ছেড়ে দিয়েছিল। এর মধ্যে ইয়াং এর কোনো হাতই ছিল না। লান একটু থমকে যায়, তারপর মনের ভিতরে নিজের ভুলটা বুঝতে পারে। সেভাবে আমরা কখনো কখনো যা দেখি তা হয়তো সত্যি না, মাঝে মাঝে শুধু বুঝার ভুল থেকেই সম্পর্ক জটিল হয়ে যায়। লান বুঝতে পারে ও যেভাবে ইয়াংকে কথা শুনিয়েছিল সেটা একদমই ঠিক হয়নি। ভুল বুঝে সে তো অনেক বেশি রুড হয়ে পড়েছিল। ঠিক তখনই ক্যাফেতে আবার ইয়াং আসে, তাই লান আর দেরি না করে সুজায় এগিয়ে যায় তার কাছে আর বলে, সরি, আমি তোমার সঙ্গে আগের দিন অনেক খারাপ ব্যবহার করেছি, সত্যি বলছি, তখন আমি বুঝে উঠতে পারিনি। ইয়াং একটু অবাক হলো, হালকা হেসে বলে, ভুল হওয়াটা সমস্যা নয়, সেটা মেনে নেওয়াই আসল সাহস। তারপর দুজনের মাঝে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হয়, আর সম্পর্কগুলো একে অপরের বোঝার মধ্যে আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি একটি কফি মেকিং কম্পিটিশন শুরু হয়েছে। রুইও সেখানে অংশ নেয়, তবে জিয়াং সেখানে ছিল না। সে তখন এক্সাম নিয়ে ব্যস্ত ছিল। রুই একা একাই নিজের কফি বানিয়ে পরিবেশ করে দেয়। সবার মধ্যে রুইয়ের পারফরমেন্স আলাদা করে নজর কাড়ে এবং সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। রুই তো দ্রুতই খবরটা জিয়াংকে জানিয়ে দেয়। ঠিক তখনই এক ভদ্রলোক এসে হাজির হন। ওনার নাম মিস্টার লিউ। তিনি রুইকে বলেন, তুমি যদি সত্যিই জিততে চাও তাহলে শুধু স্বাদ নয়, তোমার আবেগ মিশিয়ে কফি বানাতে হবে। মনে রেখো, সবাই কফিতে স্বাদ আনতে পারে, কিন্তু সবাই ভালোবাসাটা মিশাতে পারে না, কারণ সবার জীবনে তো প্রিয় মানুষ থাকে না। এই কথাগুলো রুইয়ের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। তারপর শুরু হয় সেকেন্ড রাউন্ড। রুই দাঁড়িয়ে আছে স্টেজে, তার চোখ খুঁজে বেড়াচ্ছে জিয়াংকে। সে জানে প্রিয় মানুষ পাশে থাকলে সবকিছুই আরো সুন্দর হয়। রুই নিজের গলায় ঝুলানো লকেটটি বের করে। সেটা ছিল জিয়াং এর দেওয়া এক টুকরো ভালোবাসা। লকেটটি ছুঁয়েই রুই চোখ বন্ধ করে ফেলে আর মনে মনে বলে, তুমি এখানে না থাকলেও আমার অনুভবে তুমি সবসময় থাকো। এদিকে এক্সাম শেষ হতে না হতেই জিয়াং ছুটে চলে আসে কম্পিটিশনের ভেন্যুর দিকে, কিন্তু যখন সে পৌঁছায় তখন সবকিছু শেষ হয়ে যায়। রুই দাঁড়িয়েছিল ওর জন্য একটা শান্ত হাসি নিয়ে। জিয়াং কিছু বলে না, শুধু চুপচাপ তার পাশে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তটা ছিল একদম নিঃশব্দ, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। তারপর সেই জায়গায় এসে একজন ইতালিয়ান জাজ। সে রুইয়ের কাজ দেখে মুগ্ধ হয়ে যায় আর প্রস্তাব দেয়, তুমি চাইলে আমাদের সঙ্গে ইতালিতে কাজ করতে পারো। কিন্তু রুই হালকা হেসে বলে, ধন্যবাদ, তবে আমি এখনই আমার পথ চলা বদলাতে চাই না। জিয়াং পাশেই দাঁড়িয়েছিল, সে সবকিছু শুনছিল। তার কাছে মনে হয়, তাহলে কি রুই শুধুমাত্র আমার জন্যই এমন একটা বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছে? যাক, পরদিন রুই ক্যাফেতে কাজ করছিল। তখন হঠাৎ করে জিয়াং সেখানে হাজির হয় আর বলে, তুমি তো কাজ করছো, কিন্তু একটা দরকারি কাজ ভুলে গেছো। রুই অবাক হয়ে তাকালে জিয়াং বলে, তোমার এখন থেকেই ইতালিয়ান ভাষা শিক্ষা শুরু করা উচিত, কারণ আমি ইতিমধ্যে ওই জাজের সঙ্গে কথা বলে ফেলেছি। তুমি ওদের সঙ্গে ইতালি যাবে আর আমিও তোমার সঙ্গে যাচ্ছি। এটা শুনে রুই তো অনেক বেশি খুশি হয়ে যায়, যেন পৃথিবীটা তখনই সুন্দর হয়ে উঠেছে। জিয়াং এর মুখে ছিল দৃঢ়তা, চোখে ছিল পরিপূর্ণ ভালোবাসা। সে রাতে জিয়াং নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করে কারেন্ট চলে যায় আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। জিয়াং তো হঠাৎ করে অদ্ভুত একটা সাউন্ড শুনতে পায় রুইয়ের কণ্ঠে। সে দ্রুতই রুইয়ের দিকে এগিয়ে যায়। এবার রুইকে দেখা যায় বাথরুম থেকে একটা টাওয়াল শরীরে জড়িয়ে বের হয়ে এসেছে। আসলে কারেন্ট চলে যাওয়ার পর সে কিছু একটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে এভাবে ওয়াশরুম থেকে বের হয়েছিল। রুইকে টাওয়াল পরা অবস্থায় দেখে জিয়াং তো একদম থমকে যায়। এক মুহূর্তে যেন সে সময় থেমে যায়। দুজনের চোখে চোখ পড়ে আর লজ্জায় কেউ কিছু বলতে পারে না। যাই হোক, তারপর রুই গিয়ে
তার ড্রেস চেঞ্জ করে আসে। এখানে জিয়ান খেয়াল করে রুইয়ের চুলগুলো ভিজে রয়েছে, তাই সে নিজে আবারও আলতো হাতে তার চুলগুলো মুছে দিতে থাকে। এই ছোট্ট স্পর্শে দুজন যেন অনেক কাছাকাছি চলে আসে, অজানা এক দূরত্ব ঘুচে যায়। কিন্তু মুহূর্তটা বেশিক্ষণ টিকে না। রুই হঠাৎ করে নিজেকে সামলে নিয়ে ঘর ছেড়ে চলে যায়, যেন কিছু একটা ভেঙে পড়ার আগেই থামিয়ে দেয়। রুমে ফিরে রুই নিজের সঙ্গে লড়াই করতে থাকে, ভিতরে এক অস্বস্তিকর ভাব। আসলে একটু আগে কি হতে যাচ্ছিল, এই ভাবনা তাকে সারা রাত ঘুমাতে দেয় না। পরের দিন জিয়াংকে দেখা যায় একটি অ্যাওয়ার্ড শোতে। সে একটি ইনোভেটিভ প্রজেক্ট তৈরি করেছিল, সেই কারণেই তাকে সম্মান জানানো হচ্ছে। রুইও সেখানে ছিল, তার চোখে অনেক আনন্দ। সে চুপি চুপি জিয়াংকে বলে, আমি আমার স্বপ্নটা ঠিক করে ফেলেছি, ইতালি থেকে ফিরে দেশে একটা কফি রেস্টুরেন্ট খুলবো। তারপর মঞ্চে ডাকা হয় জিয়াংকে। সবার সামনে দাঁড়িয়ে হাতে অ্যাওয়ার্ড নিয়ে জিয়াং বলে, এই প্রজেক্ট যদি কারোর জন্য সম্ভব হয় সেটা হলো রুই। ও না থাকলে আমি একা একা এসব কখনোই করতে পারতাম না। এখানে তো সে সবার সামনে এটাও জানিয়ে দেয় যে রুইকে সে ভালোবাসে। ভালোবাসার মানুষের মুখে এসব কথা শুনে রুই তো আনন্দে একদম আত্মহারা হয়ে যায়। এভাবে আরো বেশ কয়েকটা বছর পার হয়ে যায়। এবার আমরা দেখি ইয়াং আর লানো এখন রিলেশনে রয়েছে। অন্যদিকে ক্যাম্পাসে ছিল এক আবেগঘন সকাল। আজ ছিল সুয়ার জাবির ইউনিভার্সিটির কাটানো শেষ দিন। জাবি সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিল, তাই সে হাতে একটা ফুলের তোড়া নিয়ে হাজির হয় আর সুকে প্রপোজাল করে বলে, সু, আমার জীবনের প্রতিটা দিনেই তোমাকে পাশে চাই। সুও একটু দেরি না করে মুচকি হেসে মাথা নেড়ে তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়, আর এখান থেকে তারাও কাপল হয়ে যায়। অন্যদিকে অনেকদিন পর দেখা যায় জিয়াং আর রুই ইতালি থেকে দেশে ফিরেছে। দেশের মাটি, পরিচিত রাস্তা, আপন মুখ, সবকিছুতে তাদের মুখে একটা পরিপূর্ণ তৃপ্তি। তারপর শুরু হয় কিছু মিষ্টি মুহূর্ত। রাতের বেলা রুই আর জিয়াং এর জন্য বন্ধুরা মিলে রাখে একটা ছোট্ট সারপ্রাইজ ওয়েলকাম পার্টি। সবাই মিলে গান, গল্প, হাসি আর স্মৃতিচারণ করে ভরে তোলে পুরো সন্ধ্যাটা। সে পার্টিতে রুই আর জিয়াং এসে যোগ দেয়। মাঝে মাঝে চোখে চোখ রেখে হাসে তারা, আর যেন অনুভব করে একসাথে হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে তারা। পরের দিন রুই আর জিয়াং চলে যায় সে পুরনো ক্যাফেতে, যেখানে রুই একসময় কাজ করত। স্মৃতির ঢেউ বয়ে যায় রুইয়ের চোখে। সে চেনা দেয়াল, সে কফির গ্রান, এই জায়গাটাকে রুই এবার নিজের স্বপ্নে রং দিতে চায়। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে এই ক্যাফেটা সেই চালাবে। জিয়াং পাশে দাঁড়ায়, তাদের দুজনের চোখে একটাই ভাষা, ভবিষ্যতের নির্ভরতা। জিয়াং নিজের হাতে কফি বানিয়ে দেয় রুইকে। এক চুমুকে সেই কফিতে যেন গ্রামের তৃপ্তি, ভালোবাসার উষ্ণতা। তারপর তারা দুজনে একদম রোমান্টিক ওয়েতে একটা কিস করে। আর তাদের এ ভালোবাসা ভরা মুহূর্ত দেখিয়ে এর ড্রামাটা এখানেই শেষ হয়।